দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন ভায়া হোটেলস প্রেজেন্টস বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাল মামুন। আজ আমরা কথা বলবো অর্থনীতির সমসাময়িক বিষয়গুলো নিয়ে, বিশেষত ডলারের মুদ্রা বিনিময় হার, পাশাপাশি মূল্যস্ফীতি এবং IMF-এর চতুর্থ কিস্তি নিয়েও আমরা কথা বলবো। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন স্টুডিওতে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ICAB এর সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন FCA, আছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি এবং আরও রয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম। আপনাদের তিনজনকেই স্বাগত। আমি অধ্যাপক রুশাদ ফরিদিকে দিয়ে শুরু করতে চাই। বিশেষত ডিসেম্বরের শেষ সময়টাতে দাঁড়িয়ে যখন আমরা এই অনুষ্ঠানটি করছি, অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছুটা সময় ইতিমধ্যে পার হয়েছে। ফলে সেই সময় থেকে যদি আমরা একটু শুরু করি, যেই জায়গাটিতে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়েছিল, বিশেষত মূল্যস্ফীতির জায়গা কিংবা ডলারের বিনিময় মূল্য, এই সব কিছু মিলে প্রবণতাটা কোন দিকে যাচ্ছে, এর ইতিবাচক এবং চ্যালেঞ্জিং জায়গাগুলো কোনগুলো, কিভাবে মূল্যায়ন করছেন আপনি? জি, ধন্যবাদ। আমার মনে হয় যে এখনকার অবস্থাটা বুঝতে গেলে গত 16 বছর না হলেও অ্যাটলিস্ট গত 2-3 বছর আগে থেকে কি ঘটনাগুলো ঘটেছিল সেটা একটা কুইক একটা রিভিউ দরকার। মূলত করোনার সময়টা আমরা পার করতে পারলেও আমাদের মেইন সংকটটা শুরু হয় ইউক্রেন রাশিয়া ওয়ারের পর থেকে, যখন পুরো পৃথিবী জুড়ে জিনিসপত্রের মূল্যস্ফীতি যখন ঘটা শুরু করলো, তখন থেকে আমাদের যে জিনিসপত্রের দাম যখন বাড়া শুরু করলো, ডলারের রেটটা যখন থেকে এফেক্টেড হওয়া শুরু করলো, তখন থেকে আমাদের আসলে প্রকৃত সংকটটা শুরু। তো ওই সময়ে কিছু তার আগে থেকেই অবশ্য আমাদের অর্থনীতি মোটামুটি একটা সংকটজনক অবস্থায়, কারণ আমরা জানি যে এর আগে ব্যাপক ধরনের মানি লন্ডারিং, লুটপাট, টাকা পাচার হয়েছে, যার ফলে ভেতরে ভেতরে অর্থনীতির অবস্থা অলরেডি একটু ভঙ্গুর টাইপের ছিল, ফাঁপা হয়ে গেছিল। তারপরে যখন একটা বৈশ্বিক সংকট যখন আসলো, সেটা সামাল দেওয়ার জন্য যে বিচক্ষণতা এবং যেই পলিসিগুলো নেওয়ার কথা ছিল, ওই রকম ভঙ্গুর অর্থনীতি নিয়ে সেটিও করা হয়নি। তো এটা মরার উপর একটা খাড়ার ঘাড় মতো হয়েছে। আমাদের প্রাক্তন যিনি গভর্নর ছিলেন, তিনি যেই পলিসিগুলো নিয়েছেন সেগুলো একটা অর্থনীতির ছাত্র হিসেবে আমার ধারণা খুবই কাঁচা কাজ হয়েছে, এবং একজন গভর্নর হিসেবে একজন আছেন যিনি এরকম মারাত্মক ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যেটা এক ধরনের চোখে দেখাটা এক ধরনের অবিশ্বাস্য ছিল। এবং এই কারণে আপনাদের মনে থাকতে পারে যে গভর্নরদের র্যাঙ্কিং হয়েছিল, সেটাতে উনি D পেয়েছিলেন, একমাত্র গভর্নর সাউথ এশিয়ার মধ্যে। হয়তো F ছিল না বলে উনি F পান নাই আর কি। তো এই ধরনের ব্যক্তি যারা পদে ছিলেন, তারা যেই পরিমাণ ভুল নীতিগুলো নিয়ে একটা ভঙ্গুর অর্থনীতিকে যেই অবস্থায় ধ্বংসের অবস্থায় রেখে দিয়েছিলেন, সেখান থেকে নতুন করে শুরু করাটা কিন্তু খুব কঠিন ছিল। তো সেই হিসাবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো ব্যাংকিং সেক্টরে, কারণ আমরা জানি যে ব্যাংকিং সেক্টরে কি পরিমাণ লুটপাট করে ব্যাংক খালি করে দেওয়া হয়েছে। পার্টিকুলারলি কয়েকটা ইসলামী ব্যাংক, যেগুলোকে আমরা জানি যে একটা প্রাক্তন শিল্প গ্রুপ এস আলম, যেটা মানে এখন তো বলতে কোনো দ্বিধা নেই কারো, প্রমাণিত এবং দখল করে নিয়ে টাকাটা লুট করা হয়েছে প্রাক্তন সরকারি ক্ষমতাসীন দলের স্বার্থে। তো তারপর এই ব্যাংকটাকে, ক্রাইসিসটাকে ম্যানেজ করা, যে ডিপোজিটরদের অর্থ ফেরত দেওয়া, এটা নিয়ে আসলে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যেই ধরনের আর্থিক এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া, যেগুলো আসলে মানে সবচেয়ে ভালো হতো, সেগুলো আসলে নেওয়া যায়নি। তার একটা বড় কারণ হলো এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে সিকিউরিটি অ্যাপারেটাস, যে সিস্টেম, সেটা আসলে বাংলাদেশে গত 3-4 মাস ধরে অনেক দিন ধরে অ্যাবসেন্ট ছিল। এখন আস্তে আস্তে দাঁড়াচ্ছে। তো আমরা জানি যে পুলিশি ব্যবস্থাটা পুরোপুরি একেবারে ভঙ্গুর হয়ে গেছিলো, এবং কী কারণে হয়েছিল আমরা সেটা জানি। তো সবচেয়ে বেশি দরকার কী ছিল, যেই ব্যাংক খালি হয়ে গেছে বেসিক্যালি, সেগুলো আসলে অর্থনীতির ভাষায় সবচেয়ে বিবেচনাপ্রসূত হচ্ছে সেগুলোকে বন্ধ করে দেওয়া, লেট দ্যাম ফেইল। হ্যাঁ, তো এখন ফেল করলে যে সামাজিক একটা অস্থিরতা
তৈরি হবে সেটা আসলে বিশেষ করে গ্রাহকদের ক্ষেত্রে থেকে অলরেডি অস্থিরতা কিন্তু চলছিল। আপনার মনে থাকতে পারে গ্রাহকরা যে আন্দোলন করে ব্যাংকের ভিতরে ঢোকে ম্যানেজারদের পেটাচ্ছিল, এরকম কয়েকটা ঘটনা আসছে। তো অস্থির অলরেডি চলে হয়েছে, সেটাকে আর বাড়ানোর দিকে না যেয়ে সেটাকে আস্তে আস্তে টাকা পয়সা দিয়ে আস্তে আস্তে ধরেন যার 50,000 টাকা দেওয়া তাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে, 5,000 টাকা দেওয়া হচ্ছে, এভাবে ম্যানেজ সিস্টেমে চলছে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা প্র্যাগমেটিক সিস্টেম, নট আইডিয়াল সলিউশন, কিন্তু এটা কতদিন চালানো যাবে সেটাও আমরা জানি না। এ নিয়ে একটা বিরাট অনিশ্চয়তা আছে। আরেকটা ছিল হচ্ছে গিয়ে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি নিয়ে আমাদের একটা ভুল ধারণা হয়তো অনেকের থাকতে পারে। মূল্যস্ফীতি আর কোনো জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া কিন্তু এক জিনিস না। মূল্যস্ফীতিটা হচ্ছে একটা লং টার্ম বিষয়, বেশ কয়েক বছর কয়েক মাস ধরে জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়ছে প্রতিদিনে। সেটা কিন্তু হঠাৎ করে কোনো জিনিসের দাম বাড়ার সাথে সাথে সম্পর্ক নাই। মূল্যস্ফীতিগুলো হয়ে থাকে মূল্যই সরকারি পলিসির কারণে, পলিসি দিয়ে এটাকে কমানো যাওয়ার চেষ্টা করা যেতে পারে। আর বৈশ্বিক জিনিসপত্রের দাম এগুলোর সাথে হচ্ছে মূল্যস্ফীতির সম্পর্ক। সরকারের এগুলোতে তেমন কিছু করার থাকে না আসলে মোস্ট অফ দ্য টাইম। তারা বড়জোর কি করতে পারে, বড়জোর আমদানি এটা বাড়িয়ে দিতে পারে, সরবরাহটা বাড়িয়ে দিয়ে এগুলো করতে পারে। আমার ধারণা সেসব ক্ষেত্রে সরকার যেগুলো করার কথা সেগুলো ঠিকঠাক মতোই করার চেষ্টা করেছে। যেটা ক্ষেত্রে তার কিছু করার নেই সেখানে যদি তার এই সরকারকে আমরা দোষী বানাই তাহলে সেটা আসলে খুব একটা ফেয়ার হবে বলে আমার কাছে মনে হয় না। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আমাকে ইভালুয়েট করতে বলেন, আমার ধারণা অর্থনীতির ক্ষেত্রে যাদের ঘাড়ে দায়িত্ব আছে আমার ধারণা তারা অর্থনীতি বোঝেন এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন। কিন্তু যেগুলো তাদের কন্ট্রোলের বাইরে সেগুলো নিয়ে তাদেরকে আসলে আমি দোষারোপ করতে চাই না। তার মানে আপনি এটাকে ইতিবাচকভাবে দেখছেন এখন পর্যন্ত। আমি একটু জনাব সাদাত হোসেনের কাছে একটু শুনতে চাই, এবং যে আলোচনা মূল্যস্ফীতির বিষয়টি তো এসেছে, পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা যদি বিগত 3-4 মাস পরে দেখি যে ডলারের বিনিময় মূল্যে দেখতে পাচ্ছি সেটি আবার বাড়ছে, বেশ কিছুদিন স্থিতিশীল ছিল এবং এটাকে ইতিবাচকভাবে দেখা হয়েছিল, সেই জায়গা সহ যদি একটু আলোকপাত করেন। জি, ধন্যবাদ আপনাকে। আমার পূর্ববর্তী বক্তব্যে সুন্দরভাবে করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থায় অর্থনীতির অবস্থান থেকে যে অবস্থায় টেক ওভার করেছেন, যে এর ইমিডিয়েট পূর্ববর্তীকালীন সময়ে কিভাবে ব্যাংকগুলোতে লুটপাটের অবস্থার একটা বিরাজ করছিল, ব্যাংকগুলোকে ফাঁপা খালি করে দেওয়া, মানে কোনো ছিল না সেই অবস্থায়, এবং তখনও একটা কঠিন মূল্যস্ফীতির যে একটা অবস্থান ছিল, এবং এটা আমরাও দেখেছি যে মূল্যস্ফীতির ক্যালকুলেশনগুলো প্রপারলি যথেষ্ট করা হতো না। যদি প্রপারলি করা হতো হয়তো আরও সেটা বেশি রেটে থাকতে পারতো। সেই অবস্থায় যে আসছে, তো এখন বর্তমান অর্থনীতির যে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে, একটা কথা বলে থাকি যে এই চ্যালেঞ্জগুলো একদিকে যেমন আমরা একটু ব্যাকে যাই, সেই করোনার থেকে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরবর্তী অবস্থান, সেইটা কিন্তু এখনও বৈশ্বিকভাবে যে একেবারে ফুললি প্রশমিত সেটাও না। সেই অবস্থার প্রেক্ষিতে আমাদের ভিতরকার অর্থনৈতিক যে কন্ডিশনগুলো যুক্ত হয়ে দেশের অর্থনীতি একটা রিয়ালি একটা একটা ভঙ্গুর অবস্থার ভিতরে চলমান আছে। তো এইখানে যে মেইন চ্যালেঞ্জগুলোতে আছে তার ভিতরে একটি হচ্ছে, আমি বলবো যে মূল্যস্ফীতি একটা। কারণ মূল্যস্ফীতি এমন একটা জিনিস যে এটা যদি আসলে 1%ও হঠাৎ করে বৃদ্ধি পায়, দেশের আপামর জনসাধারণ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে কিভাবে প্রভাবিত করে সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। সেই অবস্থায় আমাদের এখন মূল্যস্ফীতির রেট হিসাব করলে 11% ইন জেনারেল, এবং আরও ভয়ঙ্কর হচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতিকে চিন্তা করা হয় সেটা হচ্ছে 14% এই অবস্থায়। তাহলে এটাকে আমি সবচেয়ে বলতে চাই যে একটা বড় চ্যালেঞ্জিং। আমাদের প্রবৃদ্ধি কমবে, IMF হিসাব করে বলছে 3.8%। ওকে, এই প্রবৃদ্ধি এক বছর কমবে, আর এক বছর সেটা আসবে, বৈশ্বিক অর্থনীতি ভালো হবে, আমাদের অর্থনীতি একটা শেপে আসবে। সরকার চেষ্টা করছেন সেটাকে প্রতিটা ব্যাংকিং সেক্টর, অন্যান্য সেক্টর, আমদানি রপ্তানি এগুলোকে একটা স্টেবল অবস্থায় আসলে সেটা উপরে হবে। আমাদের সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে আসতে। কিন্তু যেটা মূল চ্যালেঞ্জিং সেটা হচ্ছে আমার মূল্যস্ফীতি। এখন এই মূল্যস্ফীতির ব্যাপারটাকে যেভাবে মোকাবেলা করার হয়, আমি একটু এই জায়গায় একটু ডিফার করি। মানে মূল্যস্ফীতিতে আমরা যেন আগেও দেখেছি, এখনও দেখি, আমি যেটাতে বলি সেটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। দেখুন, আমাদের যে মূল্যস্ফীতিকে যদি বিদ্যমান মূল্যস্ফীতিকে বিশ্লেষণ করেন তাহলে কোথায়, আমি যেমন খাদ্যতে 14%, এই 14% মূল্যস্ফীতির মূল জিনিসটা কি, এটা কি
কমপ্লিটলি একটা কস্ট পুশ এখানে, অর্থাৎ জিনিসের উৎপাদন ব্যয় বেশি হচ্ছে। তো সেখানে আমি কন্ট্রাকশনের মানিটারি পলিসি দিয়ে মুদ্রা সাপ্লাইকে সংকুচিত রেখে কতটুকু ইফেক্টিভ আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যতগুলো পদক্ষেপ নিয়েছে যেগুলো অ্যাকচুয়ালি কস্ট পুশের মূল্যস্ফীতির এটাকে থামানোর জন্য উপযোগী। যেমন রাজস্ব নীতিতে বেশ কিছু পরিবর্তন, অনেকগুলো পণ্যের উপরে শুল্ক প্রত্যাহার করেছেন, চাল, গম, অন্যান্য আলু, ডিম, বিভিন্ন চিনি, তেল, বিভিন্ন বিষয়ের উপরে। দিস ইজ দ্য মেইন, আমি বলবো যে একটা পদক্ষেপ যেগুলা দিয়ে আসলেই মূল্যস্ফীতিকে রোধ করা সম্ভব। তো মূল্যস্ফীতিকে রোধ করার জন্য আমি যে জিনিসটা প্রথমে বলতে চাই, মূলধনীতি, রাজস্ব নীতি, আর একটা কথা আসে আমাদের মাঝে মাঝে যে বাজার তদারকি সিস্টেম। দেখুন, বাজার তদারকি করতে হলে তো আমাকে প্রথমে যে জিনিসটা আমি অ্যাজ অ্যাকাউন্ট্যান্ট আমি বলতে চাই যে আমার বেসিসটা কি, কোন জায়গা থেকে আমি তদারকি শুরু করব। আরও যে বিষয়গুলো আমার প্রয়োজন সেটি হচ্ছে যে আমার সঠিক তথ্যর কথা বলি, আমার আলুর চাহিদা কত বাংলাদেশে, কতটুকু উৎপাদন হচ্ছে, কতটুকু আমাকে ইম্পোর্ট করতে হবে, এই সমস্ত তথ্যের ভিতরে যথেষ্ট রকমের আমাকে সঠিক তথ্য থেকে তারপরেই না সেটাকে বাজার বিশ্লেষণ, বাজার তদারকি যদি করতে যান, পুরো প্রক্রিয়ার ভেতরে বেশ কিছু দুর্বলতা আছে যেগুলোকে সংশোধন করলেই একমাত্র আমি মনে করি যে জিনিসগুলোকে ইফেক্টিভ রোল আসবে। কিন্তু একটি সম্পূরক প্রশ্ন আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, যেটি IMF প্রতিনিধিও বলেছেন যে এখন হয়তো গড়ে 11% মতো যদি মূল্যস্ফীতি হয়ও যেই পথে হাঁটছে বাংলাদেশ, হয়তো সামনের অর্থ বছর শেষে গিয়ে এটি 5-6 দিকে নেমে আসতে পারে। আপনি কি সেরকম আশাবাদী কিনা? আমি ধারণা করি যেটা বলেছেন যে এক নম্বর হচ্ছে আমাদের দেশীয় তো একটা সংস্কারের পথে যাবে, একটা ডেভেলপমেন্টে আসবে, সবাই চেষ্টা করছেন, সরকারও চেষ্টা করছেন, ইফেক্টিভলি চেষ্টা করছেন। তার চেয়েও যেটা আমি মনে করি IMF যেটা বলছেন যে বিশ্ব অর্থনীতিতে বেশ একটা পরিবর্তন আসবে, অর্থাৎ এই যে জিনিসগুলোর ইম্প্যাক্ট আমাদের যে করোনা বলি বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের যে প্রশমিত, যেটা আস্তে আস্তে তার স্তীমিত হয়ে আসা, এটা আগামী বছরে মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে যে অনেকটাই করবে। কৃষি সারের দাম, তেলের দাম, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এলা হ্রাস পাবে। সেই ইফেক্টটাতে হয়তো আমরা ধারণা করছি বা আমি মনে করছি আশা করতে, এবং আমিও আশা করি যেটা আসবে। নিশ্চয়ই। জনাব শফিকুল ইসলামের কাছে একটু শুনতে চাই একই প্রশ্ন নিয়ে, এবং সাথে সাম্প্রতিক সময়ে IMF-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছেন এবং সেখানে তারা তাদের ব্রিফিংয়ে বলেছেন তাদের প্রবৃদ্ধি আশানুরূপ হয়তো হবে না, কিন্তু সামনের বছরের কথা বলেছেন। চতুর্থ কিস্তি ফেব্রুয়ারি নাগাদ এটি ছাড় করার বিষয়েও তারা একমত হয়েছেন, $64 কোটি মতো। এই সার্বিক অবস্থাতে অর্থনীতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন গণমাধ্যমের জায়গা থেকে? আপনাকে ধন্যবাদ। আসলেই IMF গত সপ্তাহে যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যে মিটিংটি করেছে, পরে সাংবাদিকদের সঙ্গে মিট করেছে, ওরা চতুর্থ কিস্তির $64 মিলিয়ন এটা ছাড় করার বিষয়ে একমত হয়েছে। এটি আমরা ফেব্রুয়ারি নাগাদ পেয়ে যাব, সেটি একটি ভালো দিক। কিন্তু তারা দুটো বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একটি হচ্ছে যে নতুন টাকা ছাপিয়ে দেনা পরিশোধ, 2 নম্বর হচ্ছে মূল্যস্ফীতি। আমরা চাই কি না চাই, এই সরকারকে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেনা পরিশোধ করতে হয়েছে, কিছু লেনদেন করতে হয়েছে। এখান থেকে উত্তরণের একটা পথ সরকারকে খুঁজে বের করতে হবে। এটি আসলে শুভ লক্ষণ নয়। আমরা আগে জেনেছি যে আগের সরকার 60,000 কোটি টাকা ছাপিয়ে তারা এই কাজটি করেছিল। তো তার একটা রেওয়াজ, তার একটা প্রভাব কিন্তু বাজারে পড়েছে, সেটি আমি ভোগ করেছি। ঠিক একইভাবে এই সরকার প্রাণপণ চেষ্টা করেছে। গভর্নর সাহেব বলেছিল বারবার যে আমি নতুন টাকা ছাপাবো না, কিন্তু তাকে ছাপাতে হয়েছে। কারণ আপনি শুরুতেই বলেছেন যে অনেক ইসলামী ব্যাংকগুলো তাদের গ্রাহকদের টাকা পরিশোধ করতে পারছিল না। 1.5 কোটি টাকার চেক গ্রহীতাকে 20,000 টাকা দেয়। তো এইরকম একটা সিচুয়েশন থেকে উঠে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো এক পর্যায়ে বলেই ফেললেন যে 10টি ব্যাংকের অবস্থা খুব খারাপ। এটি অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। যে 10টি ব্যাংকের উনি মার্ক করেছেন, সেই 10টি ব্যাংকের উপর কিন্তু হুড়মুড় করে জনগণ গ্রাহকরা উঠলে পড়েছিল যে আসলে আমার আমানত এখানে নিরাপদ কিনা, সবাই একসাথে উত্তোলনের জন্য করতে হয়েছে। সেই জায়গাটিতে প্রশমনের জায়গায় এনেছে অর্থ উপদেষ্টা। উনি বলেছিলেন কোনো ব্যাংক বন্ধ হবে না। ফলে গ্রাহকদের মাঝে কিন্তু আবার সেই আস্থাটা ফিরে এসেছে। এই ধরনের কৌশলগুলো আসলে এই সময়কালে নেওয়াটা খুব প্রয়োজন ছিল, এবং উনি বিচক্ষণতার সঙ্গেই এই মেসেজটি দিয়ে সেই জায়গা থেকে আসলে গ্রাহকদের যে নেতিবাচক যে মনোভাব সেখান থেকে ফিরিয়ে আনতে পেরেছে। এখন মূল্যস্ফীতি,
সে আপনি গোড়ায় যান আর আগায় যান আর মাঝখানে থাকেন, সব অর্থনীতির সবচেয়ে বড় ঝামেলার জায়গাটি হচ্ছে মূল্যস্ফীতি। এখন মূল্যস্ফীতিটা আসলে একদিকে হলো বাজার পরিস্থিতি, নাম্বার 2 হচ্ছে যে আসলে আমি যেগুলো হিসাব করে আমি মূল্যস্ফীতিটা নির্ধারণ করছি, যে তথ্যগুলো বিশ্লেষণ করে সেই তথ্যগুলো আমি পাচ্ছি কিনা, সেটি হচ্ছে 2। আর নাম্বার 3 হচ্ছে যে আসলে মনিটারি পলিসি, আমাদের যে মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক বছরে 2বার দেয়, সেটি আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা ইতিবাচক। এইগুলো আগে যেভাবে হয়েছে, যা গেছে গেছে, কিন্তু এখন থেকে আসলে আরও গভীরভাবে এবং খুবই নিখুঁতভাবে বিশ্লেষণ করা প্রয়োজন যে আমার মনিটরিং পলিসিটা কোন ধাঁচে হওয়া উচিত, যে আগেরটার মতো, না মাঝামাঝি, না আরেকটু আগায়ে একটু এগ্রেসিভ, সেটি একটু মনিটর করা, মানে বিচার বিশ্লেষণ করা খুব প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে যে বাজারের উপর যেহেতু বাজার পরিস্থিতির উপর যেহেতু মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করেন, মানে নির্ভরশীল, সেহেতু বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নাই। আমরা একটু হতাশার জায়গা থেকেই বলি, এই সরকার অনেকগুলো কমিশন করেছে, প্রথম 6টি, পরে 4টি, 10টি কমিশন কাজ করছে, সংস্কার কমিশন, কিন্তু বাজার ব্যবস্থাপনার সংস্কারের কোনো কমিশন কিন্তু গঠন করা হয়নি। গতানুগতিক মেকানিজম দিয়েই কিন্তু বাজার ব্যবস্থাপনা হচ্ছে, সেই বাণিজ্য মন্ত্রণালয়, সেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেই নিরাপদ খাদ্য অধিদপ্তর, তাদের যে রুটিন ওয়ার্ক সেই জায়গাগুলোই করছে। এই জনবল দিয়া, এই সংস্থা দিয়ে এই 18 কোটি মানুষের বাজার আসলে কন্ট্রোল করা সম্ভব নয়, যেখানে আমাদের নীতি নৈতিকতারও একটা বড় ঘাপলা, বড় ঘাটতি আমাদের আছে। আমরা যারা ব্যবসায়ী, সবাইকে আমি এক পালায় না মেপেও যদি বলি, অধিকাংশ ব্যবসায়ী কিন্তু মুনাফা লাভের দিকে, অধিকতর মুনাফা লাভের দিকে, নৈতিক হোক আর অনৈতিক হোক আর অনৈতিক হোক, সারা বছরটা বসেই থাকে রমজানটা কবে আসবে, সেই রমজান মাসেই সমস্ত 11 মাসের ব্যবসা করে নেবে। এই যে মনোবৃত্তি, এই যে মনোবাসনা, এগুলো আসলে পরিত্যাগ করা প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে সরকারের মনিটরিং পলিসি। যেহেতু ডিসেম্বর মাস নতুন মনিটরিং পলিসি কি হয়েছে হয়নি, সেটি হয়তো এই জুন মাসেই দেবে, এই ডিসেম্বর মাসেই দেবে, যদি নাও দেয় তাহলে জানুয়ারির ফার্স্ট বা প্রথম শুরুর দিকে দেবে। সেটির দিকে একটা বাজার ব্যবস্থাপনার দিক ঢেলে সাজানো প্রয়োজন। আর ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর যে ভবিষ্যৎবাণী, যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে, সেটি আসলে আমরা খুব বেশি হবে এটি আমরা একজন নাগরিক হিসেবেও মনে করি না। খুবই একটি বাজেট সিচুয়েশন থেকে একটি বাজেট সিচুয়েশন আমরা অতিক্রম করছি। এই সিচুয়েশন আমাদের জন্য থাকবে না, এই বাংলাদেশের জন্য থাকবে না, আমাদের নাগরিকদের জন্য থাকবে না। একটি ভালো দিন হয়তো আসতেছে, সেই অপেক্ষা করছি। আন্তর্জাতিক অর্থনীতিও একটু টালমাটাল, সেখানেও আমরা একটি স্বস্তিদায়ক অনুকূল পরিবেশ পাবো। 2025 আমরা যদি বলি যে তুলনামূলক বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপটে আরো একটু ইতিবাচক বা হয়তো আমরা পাবো। 2024 সালটা যেখানে শেষ হচ্ছে, সেই সময়টাতে এসে আমরা দেখতে পাচ্ছি বিশেষত ডলারের বিনিময় মূল্যের জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেখানে বাড়তি বেড়ে গেছে। বিশেষ করে আমরা বিগত 3-4 মাসের দিকে যদি তাকাই, আমরা দেখলাম তুলনামূলকভাবে একটা স্থিতিশীল জায়গায় ধরে রাখার প্রচেষ্টা ছিল এবং আমরা এক ধরনের ব্যবসায়ীদের ভেতরে স্বস্তিও দেখতে পাচ্ছিলাম। কিন্তু সেটি সাম্প্রতিক সময়ে আবার দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। কারণটা কি এবং সামনের দিনগুলোতে আসলে কি ঘটতে যাচ্ছে ডলার বিনিময় মূল্য নিয়ে? জি, এখানে আপনি যেটা বললেন যে আমরা 25 সালকে একটা ভালো সাল বা একটা স্বস্তির জায়গা আসবে বলে মনে করছি, এইটারই প্রচেষ্টার একটা ফল কিন্তু সেটি হচ্ছে যে বর্তমান সরকার বলছেন যে আমাদের যে পুরাতন দায় দেনাগুলো আছে, ব্যাংকগুলোকে বলছে ইন্টারন্যাশনাল এলসি বা সে সমস্ত দায় দেনাগুলোকে এই মাসের ভিতরে, ডিসেম্বরের ভিতরে একটা পরিশোধ করার কথা। ইটস এ গুড সাইন। অবশ্যই দেশের দায় দেনা কেন থাকবে? দেশের দায় দেনা থাকলে দেশের রিপুটেশন বলি, দেশের বলি, বিভিন্ন ভবিষ্যতে যখন আমার এলসি অ্যাগ্রি করা বা এলসিকে সমর্থন করার সমস্ত বিষয়গুলো থাকে সেই জন্য একটা পদক্ষেপ নিয়েছেন যে দেশের ভিতরে ডিসেম্বরের ভিতরে। তাহলে সঙ্গত কারণেই যে একটা পুরাতন দায় দেনাগুলোকে যদি একটা নির্দিষ্ট ডেটের ভিতরে আগে পরিশোধ করতে চাই, তাহলে একটু প্রেশার আসবে, থাকে রিজার্ভ বা ডলারের একটা ব্যাপার থাকবে আর কি। এবং এদিকে আর একটা গুড স্টেপ যে আমি রিজার্ভ থেকে এইটা পরিশোধ করতে রাজি না বা তোমাকে আমি দিব না। তাহলে সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে আমার যে ডলার যে ইনফ্লোগুলা, সেগুলা থেকেই করতে হবে। দেখুন সেখানে কিন্তু, এবং আরও একটা কথা আছে, আরও একটা বলা হচ্ছে যে আগে যেটা ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে ডলার সংগ্রহ করা যেত, সেটাও কিন্তু অনেকটা এখন বন্ধ
বন্ধের মতোই যে কেন বন্ধ, যে ওই যে কম্পিটিশন চলে, আমি কিনবো এত টাকা দিয়ে, তোমার কাছে বিক্রি সস্তি আছে, তুমি আমার কাছ থেকে এত টাকাতে কিনবা, যখন কি হয় একটা কম্পিটিশন চলে যায়, দাম হু হু করে বাড়তে থাকে একটা, সেই জন্য এটাও বন্ধ। যার ফলে এখন কি হচ্ছে, আমাকে একমাত্র রিমিটেন্সের উপরে ভরসা করে নিতে হচ্ছে। তো যেহেতু আমার প্রয়োজন লাগবে, এবং আমার খেয়াল করুন কথাটা, আগে যখন ইন্টার ব্রাঞ্চের ব্যাপারটা ছিল তখন কি হতো, একটা ব্যাংক সেই রিজার্ভের দিকে তার আঘাত আনার কোনো বা হাত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি দেশের ভিতরে এক ব্যাংক আসবে, তার কাছ থেকে কালেক্ট করবে, নিব, বেশি দাম দিয়ে নিব, সেটা অন্য কথা। কিন্তু সেও এখন ওই রিজার্ভের দিকে যাচ্ছে, ওই ফরেন রিমিটেন্সের দিকে যাচ্ছে। তো প্রত্যেকেই এখন রিমিটেন্স কালেকশন করার ব্যাপারে আগে যদি ছিল 10টা ব্যাংক বা প্রতিষ্ঠান নেই, এখন 30টাও ওইখানেই যাচ্ছে, যেহেতু বিকল্প কোনো পথ নিচ্ছে না। তো যার ফলে হচ্ছে কি যে একটা মানে এখানে মানে ডলারটা সংগ্রহ করার একটা প্রবণতা বেশি, চাহিদাটা বেশি হওয়ার কারণে রেটটা বেশি হচ্ছে। আপনি জানেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই বলেন, ডলার কেন, যে কোনো প্রোডাক্টের ডিমান্ডের সাথে যদি চাহিদা বেশি হয়ে যায় তখন অটোমেটিক্যালি তার দামটা বৃদ্ধি পেয়ে যায়। তো এর একটা গুড সাইন আবার আমি বলবো যে এই যে রিমিটেন্সে যদি আমি একটু দাম বেশি দিয়ে সংগ্রহ করতে পারি, তখন রিমিটেন্সের পরিমাণও আসছে। আপনি দেখুন দেখা নভেম্বর মাসে আমাদের পূর্ববর্তী নভেম্বরের তুলনায় 14% মতো রিমিটেন্স বেশি হয়েছে, এবং ডিসেম্বরে আশা করা যাচ্ছে অলমোস্ট 25%-এর মতো রিমিটেন্স বেশি আসবে। তো ইন ওয়ান সেন্স ইটস এ গুড সাইন আমি বলবো। এবং মূল কারণটা হচ্ছে এটা, আমি আপনাকে বললাম যে মূল কারণে এবং এই যে ডিসেম্বরটা পার হয়ে গেলে যদি আমার লায়াবিলিটি হয়, এই যে খুব অ্যাকাউন্টিং সহজ কথা, যে আমার লায়াবিলিটি যদি পরিশোধ হয়ে যায় তখন চাহিদাটার এত বেশি থাকবে না, তখন একটা স্টেবল পজিশন আসবে, এবং আশা করি, প্রত্যাশা করি যে গুড স্টেপ, রিমিটেন্স ইনক্রিজ হচ্ছে এবং ভবিষ্যতে একটা ভালো পথ দেখাচ্ছে। না, আপনি যেটি বলছেন তার ভেতরে যদি আমরা বলি যে একটা বড় রকমের চ্যানেলের বাইরে, বৈধ চ্যানেলের বাইরে যে রেমিটেন্স আসে সেগুলো হয়তো এখানে আকৃষ্ট হবে বাড়তি। এক্স্যাক্টলি, আমদানি মূল্যের ক্ষেত্রে বিশেষ করে যখন এই ধরনের একটি রেট বাড়তি মূল্য হয়ে যায়, ধরুন 3-4 টাকা বেড়ে যাচ্ছে, তখন আমাদের আমদানি নির্ভর যে ব্যবসাগুলো রয়েছে, পণ্য রয়েছে, সেখানে সেক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। ওই যে আগেই বললাম যে একটা সুস্থ সুন্দর পজিশনে যাওয়ার আগে কিছুটা তো সহ্য করতে হচ্ছে, সেটাই হচ্ছে আর কি। আবার যখন আমি আগেই বললাম, আপনার যখনই লায়াবিলিটিটা পরিশোধ হয়ে যাবে, ইউ আর ফ্রি হয়ে যাবেন, তখন তো আর সেই চাপটা আর থাকবে না, তখন কিন্তু খুব ইজিলি আমি আমদানি করতে পারবো এবং সহজেই পাবো। আমার ডলারের এত চাহিদা প্রেশারটা না থাকার কারণে রেটটা একটা পজিশনে আসবে, আবার আমরা স্বস্তিতে একটা স্বাভাবিক রেটে। আমি জনাব রুশাদ ফরিদের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো যে মানে গ্রাহক হিসেবে আমরা যেটি দেখি, যখনই ডলারের মূল্য বেড়ে গিয়ে খুব কম সময়ে আমরা দেখেছি হয়তো 1 টাকা 2 টাকা বিনিময় মূল্যে ওঠানামা করতে দেখেছি, কিন্তু বড় রকমের একটি উলম্ফন যখন হয় সেটি কিন্তু আগের অবস্থায় আর কখনো ফিরে আসে না। বাংলাদেশের মানুষ কখনোই কল্পনা করতে পারে না যে সেটি 85-88 টাকায় ডলারের বিনিময় মূল্য চলে আসবে। হয়তো 120-এ গেলে সেটি 19-এ হচ্ছে, 19 থেকে 21-এ যাচ্ছে, এরকম হচ্ছে। সামনের দিনগুলোতে কি যেটি বলছিলেন জনাব শাহাদাত হোসেন, যে হয়তো এখন আমরা দেনা দায়, বিশেষ করে এলসি পরিশোধ করা, অন্যান্য বিষয়গুলো এবং রেমিটেন্সকে আকৃষ্ট করার জন্য আমরা বলছি যাচ্ছে, আমরা কি আসলেই সেই মূল্যটা বা শক্তিমানটা ধরে রাখতে পারবো? আমার কাছে মনে হয় যে ডলার বা ডলারের বিনিময় হারের ব্যবস্থাটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা সহজ হবে। আমরা অনেক বছর ধরে একটা খুব স্টেবল রেট দেখেছিলাম, যেটা মাত্র 2022-এর পর থেকে, যেটাতে একটা ড্রামাটিক্যালি এবং ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়। তার আগে স্টেবল থাকার কারণটা হলো বেসিক্যালি সরকার একটা জিনিসটা যেটা হলো যে ডলার হচ্ছে একটা ডিমের মতো বা চালের দামের মতো, অনেক দেশ এটা মার্কেটের উপর ছেড়ে দেয়, ডলারের ডিমান্ড বাড়লে বা সাপ্লাই কমলে এটা বাড়বে কমবে। বাংলাদেশে এই সিস্টেম ছিল না, বাংলাদেশ এটা গভর্নমেন্ট এটা কন্ট্রোল করতো। তো এবং সেটা কিন্তু তারা 2023-24-এর শুরুর দিক পর্যন্ত কন্ট্রোল করেছে। আপনার মনে থাকতে পারে যে গত এপ্রিল বা মেতে একবারে হঠাৎ 7 টাকা বেড়ে গেল। 7 টাকা বাড়া একটু বিগ থিং, তাই না? সেটা কারণ করলো কেন? কারণ গভর্নমেন্টের কন্ট্রোলটা ছেড়ে দিয়ে সেটা মার্কেটের উপর ছেড়ে দিয়ে করলো। কিন্তু মার্কেট ডিটারমাইন কিন্তু সবসময় ছিল। আপনি যখন কার্ড মার্কেটে যাবেন, যখন একটা মানি এক্সচেঞ্জে যাবেন, তখন কিন্তু আপনি আসল রেটটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দ্বারা। তো গভর্নমেন্ট যাই করে রাখুক না কেন, ধরে রাখুক না কেন, ধরেন গভর্নমেন্ট বললো ডিমের দাম হচ্ছে গিয়ে 1 ডজন হচ্ছে গিয়ে 120 টাকা, মার্কেটে যেয়ে কিন্তু কখনো সেটা হয় না। কিন্তু সেখানে একটা বাজার ব্যবস্থার কথা উনি বলেছেন, সেটা আমি একটু পরে এই কথাটা শেষ করে একটু ক্লিয়ার করবো, জাস্ট আমাকে 1 মিনিট সময় দিবেন। তো এই যে
এতদিন যেটা এক্সচেঞ্জ রেটটা ছিল সেটা একটা বাজার ব্যবস্থাপনা সরকার এটা নিয়ন্ত্রণে রাখতো, যেই নিয়ন্ত্রণে কোথাও কখনো কাজ হয়নি। তো এখন যখন মার্কেটের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যখন হঠাৎ করে শাকসবজির দাম যেমন বেড়ে যেতে পারে, তেমনি এক্সচেঞ্জ রেটের দামটা ফ্লাকচুয়েট করতে পারে। এই ব্যবস্থা কিন্তু আমাদের জন্য নতুন, এর আগে কিন্তু আমরা এত অভ্যস্ত না। তো আমাদের এতদিন ধরে যে স্ট্যাবিলিটিটা দেখেছি সেটা একটা ইম্পোজ করা স্ট্যাবিলিটি, এটা মার্কেট রেট ছিল না। এখন আমরা মার্কেট রেটে যখন আসবো, আমরা দেখবো হঠাৎ করে জাম্প করবে, আবার এটা কমে আসবে। হ্যাঁ, এটা হয়তো 80 টাকায় চলে আসবে না, কারণ বাংলাদেশে ডলারের যে পরিমাণ ডিম্যান্ড সেই তুলনায় এত সাপ্লাই হবে না। তো আমরা যতদিন 85 বা 90 টাকা দেখেছি সেটাও আর্টিফিশিয়ালি লো করে রাখা হয়েছিল, এবং অর্থনীতিটা বলেন এই ডিভ্যালুয়েশনটা অনেক আগেই করা উচিত ছিল, তাহলে আমরা এতটা শকড হতাম না। কিন্তু আমরা যেহেতু মার্কেটের হাতে না ছেড়ে দিয়ে নিজেদের হাতে রেখেছিলাম, এর ফলে হঠাৎ করে মনে হয়েছে যে এত বেশি হয়েছে। তো এখনকার কারেন্ট পরিস্থিতিতে আমরা যেগুলো দেখছি, আমাদের আগের বক্তা সেগুলো ব্যাখ্যা করেছেন কি কারণে হয়েছে। এটা বেসিক্যালি এগেইন এখানে সাপ্লাইটা কমে গেছে, বিকজ কেন্দ্রীয় ব্যাংক আর দিচ্ছে না, হ্যাঁ, ইন্টার ব্যাংকেও সমস্যা হয়েছে, আর ডিম্যান্ড বেড়ে গেছে। আরেকটা বিষয় হলো ডিসেম্বরে ট্রাভেল মানুষ বেশি করে, ছুটি টুটি থাকে, ডলারের ডিম্যান্ড বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক নভেম্বর 12 তারিখে একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে সব ধরনের এলসি পরিশোধ করতে হবে, তার মানে কি ডিম্যান্ড আবার বেড়েছে। তো ডিম্যান্ড যখন বাড়ছে, সেই জিনিসের দামটা যেমন বাড়ে, ডলারের দাম তেমন বেড়েছে। তেমনি জানুয়ারিতে যখন এই ধরনের এক্সট্রা ডিম্যান্ডগুলো কমে আবার আগের অবস্থা চলে আসবে, আমার ধারণা ডলারের রেট আবার কমে আসবে। তো এইটা হলো ডলারের রেট। আমার আগের বাজার নিয়ে, হ্যাঁ, বাজার নিয়ে, বাজার ব্যবস্থাপনা, এটা আসলে আমি বলবো যে ওভারঅল আগে একটু ক্ষমা দিচ্ছি সমালোচনার সুরে কথা বলার জন্য। আমার মনে হয় সাংবাদিকদের একটা বড় দায় আছে, এবং সাংবাদিকদের একটা বড় বোঝার ভুলও আছে যে বাজার কিভাবে কাজ করে। বাজার ব্যবস্থাপনা কথাটাই হচ্ছে গিয়ে খুবই অস্বাভাবিক একজন অর্থনীতির ছাত্র হিসেবে। কারণ বিষয়টা হচ্ছে, কিন্তু বাজার ব্যবস্থা নিয়ে কথা বললে প্রথমে আসে সিন্ডিকেট, এবং গভর্নমেন্টকে এটা কন্ট্রোল করতে হবে। এভাবে পৃথিবীতে আপনি যদি পুঁজিবাদী ব্যবস্থায় থাকেন, আপনি পুঁজিবাদী ব্যবস্থা সাম্রাজ্যবাদী শক্তি বলে ঘৃণা করতে পারেন, কিন্তু আপনি যদি এই ব্যবস্থাটার মধ্যে থাকেন, আপনাকে এটার নিয়ম কানুনে চলতে হবে। আপনি যদি বলেন আমি সমাজতান্ত্রিক অবস্থায় থাকবো, এখানে কোনো বাজার থাকবে না, সব সরকার করবে, তাহলে আলাদা কথা। কিন্তু আপনি যখন পুঁজিবাদী অবস্থায় আসবেন, বাজার অর্থনীতি থাকতে হবে, আপনাকে বাজারের নিয়মে চলতে হবে। সেই নিয়মটা হলো বেসিক্যালি ডিম্যান্ড এবং সাপ্লাই। গভর্নমেন্ট কখনো কোনো দেশে যারা সত্যিকারের বাজার অর্থনীতি মেনটেন করে, তারা কখনো এসে বলে দেয় না ভোজ্য তেলের দাম এত টাকা, চালের দাম এত টাকা, তারা কখনো বলে না। তাদের দায়িত্ব হচ্ছে রেফারি হিসেবে থাকা। রেফারি এসে কখনো বলে না যে তোমার এই পাস দেওয়াটা ঠিক হয় নাই, তোমার এভাবে শর্ট নেওয়া ঠিক হয় নাই। রেফারি দেখে কোনো ফাউল হচ্ছে কিনা। তেমনি সরকারের কাজ হচ্ছে বাজারে দাম যখন বেড়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করা না। দাম যদি বেড়ে যায়, তাহলে দাম যখন অস্বাভাবিক কমে যায়, তখন কি গভর্নমেন্ট এসে বলে যে দামটা আমরা বাড়ায় দিচ্ছি? সেটা তো তারা করছে না। তাহলে দাম বাড়লে কেন করে? কারণ এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে যায়। অবশ্যই যারা ভোক্তা তারা অবশ্যই সাফার করে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা সাফার করছে তাদেরকে আপনি অল্টারনেটিভ সাবসিডাইজ রেটে আপনি অল্টারনেটিভ মেকানিজমে দেন। কিন্তু বাজারে এসে র্যাব পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে কখনো এটা নিয়ন্ত্রণ করা যায়নি। এবং এতে যেটা হয়, বাজারে উল্টো অস্থিরতা তৈরি হয়। তখন হয় কি, ব্যবসায়ীরা ভয় পেয়ে দোকানপাট বন্ধ করে দিয়ে চলে যায়, এবং বাজারে সাপ্লাই আরও কমে যায়, জিনিসপত্রের দাম আরও বেড়ে যায়। তো জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, আপনাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে যে এখানে আসলে দাম কি তারা কয়েকজন একত্রিত হয়ে ম্যানিপুলেট করছে কিনা। এটাকে আগে আপনাকে প্রমাণ করতে হবে। কারণ সিন্ডিকেট তো একটা অপরাধ, প্রাইস বাড়ানো একটা অপরাধ। যে কোনো অপরাধ, আপনি খুনের বিচার কিভাবে করেন? আগে প্রমাণ করেন যে সে খুন করছে, তেমনি আগে প্রমাণ করেন যে তারা একত্রিত হয়ে দাম বাড়িয়েছে। সেই দাম বাড়লেই যদি আপনি মনে করেন যে তারা একটা অপরাধের ইচ্ছা নিয়ে করেছে, তাহলে তো হলো না। তো এতে হয় কি, এই ন্যারেটিভটা আমি খুব দুঃখের সাথে বলছি আমাদের মিডিয়ারা তৈরি করে, এবং এটা খুব সহজবোধ্য ন্যারেটিভ। এটা বললে সবাই খুব সহজে বিশ্বাস করে। আবার আমি তো বাজারে গেছি, আমাকে তো এই ডিমের দোকানদার তো আমার কাছে বেশি দাম চাইছে, তো ওই বাটাই তো দাম বাড়াচ্ছে। আসলে ব্যাপারটা তা না। আমি যে একটু সম্পূরক প্রশ্ন আমাদের দর্শকদের জন্য বোঝার জন্য, আপনি যেটি বলছেন যে একেবারে থিওরিটিক্যালি জায়গা থেকে রেফারির জায়গা এবং একটা লেভেল প্লেইং ফিল্ড, ফেয়ার প্লে দেওয়ার জন্য, কিন্তু বাস্তবে আমরা যখন দেখি, যেটি আপনি বলছেন যে ঠিকও হতে পারে,
বা আপনি এটিকে স্বীকার করছেন না, সেই জায়গায় আমরা দেখি এই ধরনের ন্যারেটিভের পরে সরকার যখন আমরা যদি বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য মজুদ থেকে বের করে বা বাজার তদারকি শুরু করে, যেটি আপনি হয়তো সমর্থন করছেন না, তখন তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং যেটি বাজারে ছিল না, যেই জিনিস তেল বাজারে নেই, তেল পাওয়া যাচ্ছে, আলু বাজারে নেই, আলু পাওয়া যাচ্ছে, বা যেই মূল্যে বলা হচ্ছে সেই জায়গায়, তাহলে কি আসলে এই যে যেটি বলছেন যে রেফারির জায়গায় ভূমিকার চেয়ে আমাদের সংস্কৃতিতে, আমাদের বাজার সংস্কৃতিতে কি আসলে অন্যরকম কোনো কিছু কাজ করে কিনা, যেটি আসলে হয়তো কাগজে সেই থিওরি এখানে কাজ করে না? আপনার অভিজ্ঞতা কি বলে? না, আমি মনে করি যে কাগজের থিওরি মাঝে মধ্যে কাজ করে না, কিন্তু কারণ থিওরি আসলে সব প্র্যাকটিক্যাল সিচুয়েশনে সলিউশন দেয় না। থিওরিটা হচ্ছে জেনারেল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এখানে যেটা আরেকটা ভুল ধারণা সেটা হলো মজুদদারি নিয়ে, মজুদ করা। আমরা যখন মজুদকে আমরা বলি যে মজুদ করা মানে অপরাধ, কিন্তু ধরেন আমি ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী, বা যে কোনো একজন ব্যবসায়ী, আমি তো একটা জিনিসপত্র কিনেছি, আমি ধরেন 50 টন পেঁয়াজ কিনেছি, আমার তো এখন এটা সম্পূর্ণ আমার স্বাধীনতা, আমি এটা কখন বিক্রি করব। আমি যদি মনে করি আমি আজ থেকে 1 মাস পরে বিক্রি করে আমি আরও বেশি প্রফিট করব, আমি সেটা কেন করার আমার সেই অধিকার নাই কেন? কারণটা হচ্ছে আমি তো এখানে কোনো চ্যারিটি করতে আসি নাই, আমি এখানে প্রফিট করতে আসি, কারণ আমার জীবিকা আমি এখানে এই প্রফিট দিয়ে আমি নির্ধারণ করি। যখন আমাকে জিনিসপত্রের দাম যখন কমে আসতে থাকে, যখন আমি তাড়াহুড়ো করে লসে দিয়ে বিক্রি করি, তখন কি সরকার বা জনগণ এসে আমাকে বলে যে ভাই তোমার তো লস হচ্ছে, তুমি এখন বিক্রি করো না, আমরা বেশি দাম দিয়ে কিনবো? আমরা যখন সেটা করছি না, সেখানে সাপোর্ট দিচ্ছি না, তাহলে একজন ব্যবসায়ী, যেটাকে অর্থনীতির ভাষায় বা যে কোনো থিওরিটিক্যাল ভাষায় বলা হয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনুযায়ী সে যখন খুশি বিক্রি করবে, যখন খুশি ধরে রাখবে, কিন্তু আমরা ধরে নেই মজুদদারি করে দাম বাড়ানো হচ্ছে। তো এই ধরনের যে, আমি এগুলোকে খুব সহজ ভাষায় অপপ্রচার বলবো এবং ভুল ধারণা বলবো। এটা হয় কি, এই বাজার সিস্টেমকে অস্থির করে ফেলে, এবং এই ন্যারেটিভগুলো আসলে থেকে আমাদের সরে আসা উচিত। আমি একটু জনাব শফিকুল ইসলামের কাছে শুনতে চাইবো, যেটি বলছেন যে ব্যবসায়ী তিনি বিনিয়োগ করছেন, তার আসলে তো তিনি লাভের জন্য করছেন, কাজে যতদিন তিনি মনে করবেন তিনি বাজারে বিক্রি করবেন না, তিনি ধরে রাখতে পারেন, তাতে সমস্যা কোথায়? আবার আপনারা বলছেন যে তাতে বাজারে সংকট তৈরি হচ্ছে, পণ্য পাওয়া যাচ্ছে না। এই যে একটা কি বলবো ডায়লামার ভেতর দিয়ে যাচ্ছি, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলো? এবং বাংলাদেশে মজুদ নিয়ে কিন্তু আইনও রয়েছে যে কোন পণ্য কতদিন পর্যন্ত রাখা যাবে, সেই জায়গা থেকে আপনার বক্তব্য শুনতে চাই। সব দোষ মিডিয়ার, পক্ষে গেলে নীরব, বিপক্ষে গেলেই সব সর্বনাশ সাংবাদিকদের। এর থেকে কোনো পরিত্রাণ নাই কাল কিয়ামত পর্যন্ত। আমি ব্যবসা করব, মুনাফা খাটাবো, তার মানে যতখানি ততখানি, যতখানি ইচ্ছা ততখানি, যেভাবে খুশি সেভাবে? ইম্পসিবল। সেটি আমার দেশের আইন পারমিট করে না। যদি করতো তাহলে মজুদদারি আইন কেন করা হয়েছে? যে এই আইন যখন করা হয়েছে তখন এটি বন্ধ করা উচিত ছিল, যে এই আইন চলবে না, আমার খুশি, আমার কাছে এখন মজুদ করার টাকা আছে, আমি পণ্য মজুদ করে দেব। ইম্পসিবল। অনেকের সঙ্গে পরামর্শ করেই এই মজুদদারি আইনটা করা হয়েছে এবং আইনটা বিদ্যমান আছে এবং আইনটি বলা আছে কতদিন পর্যন্ত, কতখানি পর্যন্ত, কিভাবে এটি রক্ষা করা যাবে। 1 নাম্বার 2 হচ্ছে যে মুনাফা আপনি কতখানি করবেন সেটিরও আপনার বলা আছে। আপনি চাইলেই কৃত্রিম সংকট সৃষ্টি করে, আপনার ইচ্ছা অনুযায়ী মনোপলি করে 2-3 মিলে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে মুনাফা করবেন, এটি আপনি পারবেন না। দেশে আইন আছে না, কিন্তু এই আইনগুলো বলছেন মুক্তবাজার অর্থনীতির মূল ফিলসফি সাংঘর্ষিক। তাহলে আমরা কেন আগে বলি নাই, আমরা কেন বলছি না যে আইনগুলো বাদ দিয়ে দেন? ব্যবসায়ীদের তরফ থেকে তো কোনো দিন কোনো আইন বাতিলের কথা বলা হচ্ছে না। প্রত্যেকটা বছর অনেকগুলো মিটিং ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে হয়। আমার কর্মের স্বার্থেই এই মিটিংগুলোতে আমার উপস্থিত থাকার সুযোগ হয়। কোনো ব্যবসায়ীকে পর্যন্ত শুনি নাই যে দেশে যে বিদ্যমান মজুদদারি আইনটি আছে এটি আমাদের ব্যবসায়ীদের অনুকূলে নয়। আমাদের মুনাফা করার যে আইন আছে এই আইনটি আমাদের অনুকূলে নয়, কোনো ব্যবসায়ী কোনো দিন বলে নাই। যদি তাই না হয় তাহলে আমি ধরে নেব আইন কোনো সমস্যা না, সমস্যা হলো মনস্তাত্ত্বিক। চালের পর্যাপ্ত মানে উৎপাদন আপনিও জানেন, আমিও জানি, সমস্ত দেশবাসী জানে।
সরকারের রেকর্ডও বলে, কৃষিতে যারা জড়িত তারাও বলে যথেষ্ট পরিমাণ উৎপাদন আছে, বাজারে সাপ্লাইতেও কোনো ঘাটতি নাই, কোনো সমস্যা নাই, তারপরে চালের দাম বাড়ে কেন? আমরা একবার দুইবার না, শত শতবার খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আড়তদার, মজুতদার, ওই নওগাঁ জয়পুরহাটে যারা চালের ব্যবসা করে তাদের সঙ্গে কথা বলেছি। একটি জায়গা যে যারা ওষুধ কোম্পানি ছিল, যারা ওষুধ বাজারজাত করতো, তারা এখন চাল বাজারজাত করে। এখন জয়পুরহাটের একজন ব্যবসায়ীর চাল মজুত করার ক্ষমতা 100 টন, ও 100 টনের বেশি মজুত রাখতে পারবে না। কিন্তু আমার ওষুধ কোম্পানি, আমার পানি কোম্পানি, আমার সয়াবিন তেল কোম্পানি যারা মালিক, তারা 100 টন না, 1000 না, 5000 টন চাল ধান মজুত করার তাদের সক্ষমতা আছে, তাদের সেই গোডাউন আছে, বিতরণের তাদের সেই টাকা সক্ষমতা আছে। বাজারে যখন এরা নামে তখন একটা অলিখিত অপ্রতিদ্বন্দ্বী একটি বাজার তৈরি হয়। তখন যে দাম বলে সেই দাম দিয়ে তারা সেটা কিনে। এখন যে চাল আপনি বাজার থেকে 56 টাকায় কিনেন কেজিতে মোটা চাল, সেই একই চাল একটু পলিশ করে, একটু প্যাকেটজাত করে, চমৎকার একটা সিল সাপ্পর মেরে এসি রুমে যখন বেচে, তখন আমি সেই চাল 85 টাকা কেজি দরে কিনে নিয়ে আসি। উনি যখন 1 কেজি চাউলে 30 টাকা 35 টাকা ব্যবসা করে, তখন 1 কেজি চাউলে 5 টাকা বিনিয়োগ করা ওনার জন্য কোনো বিষয় না। কাজেই আমি চাইলেই আপনি যাই খুশি মজুত করতে পারবেন, এটি কোনো সভ্যতা মানে করে না, সাপোর্ট করে না। সয়াবিন তেলের বেলায় কি হলো? বাজারে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, হাহাকার। কেউ 1 লিটারের বোতলও পায় না, 5 লিটারের বোতলও পায় না। কিন্তু আমরা মেসেজ পাচ্ছি যে তেলের দাম বাড়ানোর চিন্তা করা হচ্ছে, বাড়ানোর জন্য দিন দরবার করা হচ্ছে। ঠিকই 9 ডিসেম্বর যেদিন বাণিজ্য উপদেষ্টা বিকেলবেলা লিটারে 8 টাকা বাড়ালো, 10 তারিখ থেকে সমস্ত দোকানে বোতলজাত তেল চলে আসলো। এই সংকটটি কারা তৈরি করেছিল? কি কারণে তৈরি করেছিল? তৈরি করেছিল এই উৎপাদনকারীরা, যারা বোতলজাত তেল উৎপাদন করে, এবং সংকটটি সৃষ্টি করেছিল তারা, যারা অধিক মুনাফার জন্যে। এবং ঠিকই আপনার 169 টাকা লিটার দরের তেল 75 টাকা লিটার দরে, 167 টাকা লিটার দরের তেল যদি 175 টাকা দরে বেচা যায় 2 দিন পর, তাহলে আমি কেন 167 টাকা দরে বেচবো? যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা, ফেয়ার প্লের কথা আপনি যেটি বলছিলেন, হস্তক্ষেপ ছাড়া এখানে যেমন কাজ হয় না, বাস্তবতা যেটি ভিন্ন, আবার একই সাথে যেটি আতঙ্ক বা ভয় তৈরি করলেও আসলে বাজার কাজ করে না। তো সামনের দিনগুলোতে এর সাথে আমাদের এই মুহূর্তের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতাও রয়েছে, যেখানে ভেতর দিয়ে রাষ্ট্র একটা সংস্কারের ভেতর দিয়ে যাচ্ছে এবং সেখানে জনপ্রত্যাশা যেমন রয়েছে। সব কিছু মিলে সামনের দিনগুলোতে, বিশেষ করে 2025-এর জায়গায় কোন কোন বিষয়গুলো অর্থনীতিতে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? তো বেসিক্যালি আমি যদি আমার আগে সাংবাদিক ভাইয়ের ওই মজুতদারির বিষয়টা নিয়ে যেটা উনি বললেন, তো আমার কাছে মনে হয় যে আমরা তো সবাই ক্রেতা। আসলে আমরা যখন বাজারে যাই, কোনো জিনিসপত্রের দাম বেড়ে গেলে অবশ্যই এটা আমার একটা বাজেটে টান দেয় এবং আমাকে যথেষ্ট অস্থিরতা এবং মানসিক পীড়ন তৈরি হয় পুরো সংসার ম্যানেজ করার ক্ষেত্রে। তো এই জন্য একজন সাংবাদিক হিসেবে হোক, অর্থনীতিবিদ হিসেবে হোক, ওটা আমাকে এফেক্ট করে। তো এই জন্য আমরা অনেক সময় অবজেক্টিভ জায়গা থেকে অনেক সময় প্যাশনেট হয়ে অনেক রকম কথাবার্তা বলি। বাট আমাদের মনে আর সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে আমার কাছে মনে হয় এই শব্দগুলো কৃত্রিম সংকট, 1 নম্বর কথা, যে কৃত্রিম সংকট বিষয়টা কি, কৃত্রিম সংকট যে তৈরি করা হয়েছে তার প্রমাণটা কি। সবচেয়ে বড় কথা উনি যেটা বললেন যে বোতলজাত তেলের ক্ষেত্রে সমস্যাটা হয়েছে ব্রাজিলের মাঠে ক্ষেতের মধ্যে খরার কারণে আগুন ধরে যাচ্ছে। সেখানে আপনার যেই তেলের সাপ্লাই যেগুলো আসার কথা, ওয়ার্ল্ড ওয়াইড দাম বেড়ে গিয়েছিল। তো ওয়ার্ল্ড ওয়াইড দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবেই, এটা যেহেতু সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট, দাম তো এখানে বাড়বেই। এখন যদি বলা হয় ব্রাজিলের মাঠের যে সংকট এটা কৃত্রিম সংকট, তাহলে খরার আমি একটু এই জায়গাটাতে একটু
আরেকটু স্পষ্ট করি, যেটি বলছেন ধরুন বাজারে যেই তেলটি ছিল এবং সেটি তো আগের পণ্য মূল্যে কেনা, আমদানি করা, এবং যখন নতুন আমদানি আসছে বা চলমান সেই জায়গায় বাড়তেই পারে ঘোষণার পরে, দুদিন ধরে মার্কেটে কোনো ধরুন তেল নেই এবং তেলগুলোকে গায়েব করে রাখা হয়েছে, কারণ জানে দুদিন পরে দামটা বাড়বে। সেই জায়গাটায় আসলে কতটুকু ফেয়ার, আচ্ছা, বা রেফারির কিছু করার রয়েছে কিনা? আসলে যেটা হলো যে মানে আমি যে অর্থনীতির ভাষা থেকে অবজেক্টিভলি যে কথাগুলো বলি সেগুলোতে আসলে বেশিরভাগ অনেকেই ক্রেতা হিসেবে আমার উপর খুব রুষ্ট হবেন, সেটা আমি জেনেই বলি। আমি যদি ব্যবসা করি, আমি যদি ব্যবসায়ী হই, আমার যদি এর আগে 3 মাস আগে কেনা থাকে 70 টাকা দিয়ে, এবং আমি যদি মনে করি যে বাজারের পরিস্থিতি এরকম, সামনের দিনগুলো তো বাড়ছে, তো আমি 70 টাকা দিয়ে কিনি আর 60 টাকা দিয়ে কিনি, আমি তো বেশি দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করব। এটাই তো আমার ব্যবসা। এখন আমার সাংবাদিক ভাই বললেন কত প্রফিট করবে, এটা একটা নৈতিকের ব্যাপার আছে না? কিন্তু কত প্রফিট করবে এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? 10 টাকা কি নৈতিক, 20 টাকা কি নৈতিক, নাকি 5 টাকা নৈতিক? এই নৈতিকতার মানদণ্ড দিয়ে বাজার অর্থনীতি কে কতটুকু প্রফিট করবে এটা কখনো কোনো দিন নির্ধারিত হয়নি। এটা এই নৈতিকতার প্রশ্ন আনলে বিষয়টা একদম ডাইলুটেড হয়ে যায়, বিষয়টা আর বোঝা যায় না যে কতটুকু করা হবে। বাংলাদেশে কি কোনো আইন আছে যে এত টাকা প্রফিট করা যাবে? যদি সেই আইনটা থাকে সেটা বাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক। আপনি যে মজুমদারি আইনের কথা বললেন সেটা বাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক। আপনি বললেন যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রতিবাদ করে না। আমি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংগঠন না, আমি জানিও না তারা কেন প্রতিবাদ করে না। কারণ বাংলাদেশে গত 15-16 বছরের ফ্যাসিস্ট আমলে প্রতিবাদ করে কোথাও কোনো আইন হতো না। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন বলে একটা আইন আছে, যেখানে যে কোনো কিছু অপরাধ না করলেও আপনাকে ধরে নিয়ে যায়, আমাকে ধরা যায়, এরকম অনেক উল্টোপাল্টা আইন আছে। সো আইনের কথা বলে আমরা আসলে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারবো না। আমরা যদি সত্যিই বুঝতে চাই আসলে ব্যাখ্যাটা কী করা দরকার, এবং আমি আসলে মাঝে মধ্যে ফিল করি যে আমাদের সাংবাদিকদেরকে দোষ দেওয়ার জন্য না, আমরা আসলেই সাংবাদিকদের আসলে আমার মনে হয় অর্থনীতির বিষয়গুলো নিয়ে আলাদা মিডিয়া হাউসগুলো একটা ট্রেনিং দেওয়া উচিত। কারণ আপনারা যে ন্যারেটিভটা তৈরি করেন এটা কিন্তু বাজারকে সাহায্য করে না। আপনারা যখন কৃত্রিম সংকট করে ব্যবসায়ীরা ইয়ে করছে এগুলো বলেন, এগুলো খুব ক্ষতিকর বাজারের জন্য। এই জন্য আমার কাছে মনে হয় যে বাজার ব্যবস্থাপনার জন্য স্বার্থে এই বিষয়গুলো আমাদের আরও ভালো করে বোঝা দরকার। এবং আপনি যেটা বললেন যে এই সরকারের কি করা উচিত, সরকারের যেটা করা উচিত, আমি একদম উদাহরণ দিয়ে বলি, ভোজ্য তেলের ক্ষেত্রে সরকারের উচিত সাপ্লাই নিজে বাড়িয়ে দেওয়া, টিসিবির মাধ্যমে আরও নতুন করে আনা। আর আমি এই জিনিসটা একদমই বুঝি না যে আমাদের যে 5-6টা ম্যানুফ্যাকচারার মানে তেল পরিশোধনাগার আছে, তাদের সাথে বসে মিটিং করে কেন দাম বাড়াতে হবে? এই যে মিটিং করে দাম ফিক্স করা, দিস ইজ এগেনস্ট মার্কেট ইকোনমি। এবং এটা করা হয়েছে আবার সরকারের চাপে, যে ওরা ইচ্ছা ওদের হাতে ছেড়ে দিলে ওরা দাম বাড়ায় দিবে। কিন্তু এই দেখেন, এ করে কোনো লাভ হলো? কারণ ব্যবসায়ীরা হয়তো দেখছে যে আমরা আসলে যেই দাম সরকার নির্ধারণ করছে ওই দামে আমি আসলে সাপ্লাই দিতে পারবো না, সাপ্লাই দিলে আমার প্রফিট হবে না, সেই জন্য সংকটটা তৈরি হয়েছে। এটা কোনো কৃত্রিম সংকট না। আপনি যদি বাজারের উপর ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সরকার টিসিবির বক্তব্য হচ্ছে এটি বাজারই আসলে নির্ধারণ করুক। 30 সেকেন্ড, সরকার যদি টিসিবির মাধ্যমে অতিরিক্ত সাপ্লাই নিয়ে আসে, এই সিটি গ্রুপ বলেন আর যে বলে, ওরা সুর করে সব কিছু বিক্রি করে দিবে। বিকল্প যোগানের কথা বলছেন জনাব শফিক, খুব ছোট। আমি টিসিবি দিয়ে শুরু করি। টিসিবির যে পণ্যটির কথা আপনি বললেন, টিসিবির সাপ্লাইটা বাজারে থাকলে, বাইরে থাকলে আপনার এটা বাজারের উপর প্রভাব পড়বে। টিসিবির পণ্য কিন্তু এইখান থেকে কেনা হয়, কারণ টিসিবির তেল আমদানি করার মেকানিজম নাই, পরিশোধন করারও মেকানিজম নাই। আর 5-6টা কোম্পানি তেল এবং চিনি যারা ব্যবসায়ী করে তারা আমদানি করে আনে। আমদানি করে আনার যে ক্যাপাসিটি, যে জাহাজ তাদের ক্যারি করতে হয়, এটি আসলে ছোটোখাটো অল্প যারা পণ্য আনে তাদের পক্ষে ওই জাহাজ ক্যারি করা সম্ভব না। ফলে মালদার পার্টি যারা একেবারে স্রেফ বাংলা ভাষায় যদি আমরা বলি, সেই ওই রকম বড় পুঁজিয়ারা আরাই এই ব্যবসাটা করে। ভোজ্য তেলের জন্য 5টা কোম্পানি না, আছে অনেকটা, 20-25টাই আছে। কিন্তু তারা যে বাইরে থেকে, ব্রাজিল থেকে যে তেলটা এনে অথবা চিনি এনে যে পরিশোধন করবে, তাদের আসলে সেই ধরনের পুঁজি নাই। ফলে তারা আসলে এদের উপর ডিপেন্ডেন্ট হয়। এরা যে মালটা আনে, এখান থেকে মালটা নিয়ে তারা পরিশোধন করে তারা বাজারে দেয়। ফলে তারা আসলে ওইভাবে বাজারটাকে প্রভাব বিস্তার করতে পারে না। আর বললেন যে কৃত্রিম সংকট ব্রাজিলের মাঠে হয়নি, কৃত্রিম সংকট হয়েছে আমাদের দেশে।
কৃত্রিম সংকটটা হয়েছে আমাদের দেশে। আমাদের দেশের আপনি কৃত্রিম সংকটটা যদি না হয় তাহলে যে তেলটা আপনি এক সপ্তাহ পেলেন না, দাম নির্ধারণ করার পরের সপ্তাহে আপনি বাজারে অ্যাভেলেবেল আসলো কোত্থেকে? এই 7 দিনের মধ্যে ব্রাজিল থেকে তেল চলে আসলো, পরিশোধন হলো, বাজারজাত করা হলো। মেকানিজমটা কি এত সহজ? আপনি বলছেন যে আগের কেনা, কিন্তু সেই জায়গায় তো ব্যবসায়ী ব্যবসা বা লাভ করবে, এটাই স্বাভাবিক। সেটি ঠিক আছে, কিন্তু আপনি যেটি বললেন যে উনি মালটা আনছে বলেই উনি যা খুশি তাই ব্যবসা করবে, যা খুশি তাই ব্যবসা করতে আসলে পারবে না। বাজার পরিস্থিতি, বাজারের চিত্র আর বইয়ের অর্থনীতির চিত্র কিন্তু এক না। অর্থনীতির বই পড়ে বাজার করতে গেলে কোনোটাই মানে আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি, আমরা একটু জনাব সাদাত হোসেনের কাছে একটু অন্য বিষয় এরই সাথে প্রাসঙ্গিক, যেটি হচ্ছে আইএমএফ প্রতিনিধির কথা আমরা বলছি, তাদের ব্রিফিংয়ের কথা এবং চতুর্থ কিস্তির কথা খুব ছোট করে জানতে চাইবো। তাদের একটা সুপারিশ ছিল আমরা যে জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি সেটি কমিয়ে আনার জন্য, যেটি জ্বালানি উপদেষ্টা কিন্তু স্পষ্ট করেছেন যে আমরা বিদ্যুতের মূল্য না বাড়িয়ে বরং ব্যবস্থাপনা এবং নানা রকমের অনিয়মগুলো দূর করে আসলে ভর্তুকি কমিয়ে আনবো। বিষয়টিকে কিভাবে দেখছেন? না, খুবই সত্য কথা বলছেন। আইএমএফ চতুর্থ কিস্তি 64.50 কোটি ডলার দিচ্ছে। এটা কন্ডিশন অনুযায়ী বিভিন্ন কন্ডিশন দিয়েছেন, তাদের অনেকগুলোই কন্ডিশন দিয়েছেন। কর অব্যাহতি কমাতে হবে, অপ্রয়োজনীয় মুদ্রা ব্যয়, টাকা ব্যয়ের কথা অবশ্যই আমরা ওটা সাপোর্ট করি, অপ্রয়োজনীয়। কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বিশেষ করে যে জ্বালানিতে ভর্তুকি, দেখেন এই জ্বালানির এই ব্যাপারটা আসলে প্রত্যেকটা একদম প্রত্যন্ত গ্রাম কৃষিতেও এটা নির্ভরশীল। সেখানে যদি হঠাৎ করে কোনো অপসারণ করা হয় তাহলে সাথে সাথে সেচের খরচ বাড়বে, উৎপাদন খরচ বাড়বে এবং সারা দেশের মানুষের জন্য এফেক্ট হবে। সুতরাং যে কথাটা জ্বালানি উপদেষ্টা খুবই সহজ বলছেন যে আমাদের যে অনিয়মগুলো আছে, আমাদের যে অপচয়গুলো আছে, আমাদের যে যেমন এই বিদ্যুতের কথাই বলেন, প্রচুর পরিমাণে আমাদের সিস্টেম লসের কিছু ব্যাপার রয়ে গেছে আর কি, ডিস্ট্রিবিউশন লসের কথা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রেই লস। এইগুলাকে আমরা রোধ করে, এইগুলাকে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা কিন্তু খরচ যথেষ্ট পরিমাণে কমিয়ে আনতে পারি এবং আমরা এখানে যথেষ্ট পরিমাণে দাম কমিয়ে এনে রোধ করতে পারি। এবং আরও কিছু বিষয় এখানে থাকে, যেমন কর ব্যবস্থার কথাও বলেছে আইএমএফ। এটা অবশ্যই এটা আইএমএফকে বলতে হবে না, এটা আমরাই বুঝি যে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কর ব্যবস্থাকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। এর জন্য কমিটি বা গঠিত হয়েছে, আশা করি তারা যথেষ্টভাবে কাজ করছেন এবং সেখানে আমরা আশা করি প্রত্যাশাপূর্ণ হবে এবং একটা ভালো কর ব্যবস্থা সিস্টেম হবে, রাজস্বের পরিমাণ বাড়বে, দেশে একটা স্থিতিশীল একটা অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই আসবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে স্টুডিওতে থেকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের অতিথিদের কাছ থেকে আমরা মূল্যস্ফীতি নিয়ে বিশেষ করে যে বিশ্লেষণ শুনলাম এবং সামনের দিনগুলোতে বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতির যে প্রবণতা প্রত্যাশা করা হচ্ছে এবং দেশের ইতিমধ্যে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার ভিত্তিতে হয়তো 2025 সাল আমাদের জন্য আরও একটু স্বস্তিদায়ক হতে পারে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ভায়া হোটেলস প্রেজেন্টস বিচ ট্রেন্ডস। সবাইকে ধন্যবাদ।